আমরা এখন আছি আজারবাইজানের রাজধানী বাকুতে। এখানে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলনের 29তম আসর, কনফারেন্স অফ পার্টিস COP29। আমরা এই সম্মেলনের আগে যে দুবাই সম্মেলনে বিশ্ব নেতৃত্ব যে অঙ্গীকার করেছিলেন, বিশেষত পৃথিবীকে জীবাশ্ম জ্বালানি থেকে মুক্ত করা এবং একই সাথে জলবায়ুর বিষয়ে অর্থায়নে তাদের তৎপর হওয়া, এরকম সমস্ত বিষয়কে আসলে আশাহত করে প্রচুর বিতর্ক নিয়ে, প্রচুর জিজ্ঞাসা নিয়ে আবারও এই বাকুতে শুরু হয়েছে এই জলবায়ু সম্মেলন। এবং যে জলবায়ু সম্মেলনে অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে জলবায়ু অর্থায়ন। এবং আমরা দেখছি যে এই জলবায়ু অর্থায়নের যে আলোচনাগুলো আসলে শুরু হয়েছে, মানে গত 11ই নভেম্বর এখানে উদ্বোধনীর মাধ্যমে এই জলবায়ু সম্মেলন শুরু হয়েছে। পরবর্তীতে 2 দিন যেটি গ্লোবাল ওয়ার্ল্ড লিডার্স যে ক্লাইমেট সামিট, সেই সামিট হয়েছে যেখানে বিশ্ব নেতৃত্ব অংশ নিয়েছেন। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে আসলে দেখেছি যে আমেরিকা, রাশিয়া, একই সাথে ব্রাজিল, মেক্সিকো, চীন কিংবা ভারতের রাষ্ট্রপ্রধানরা আসলে উপস্থিত হননি। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত হয়েছেন এবং তিনি বেশ কিছু দার্শনিক প্রস্তাব রেখেছেন। বিশেষত এই যে জলবায়ু দুর্গত পরিস্থিতির জন্য তিনি আসলে মানুষের অভ্যাসকে এবং আমাদের বিদ্যমান অর্থনৈতিক যে ব্যবস্থা সেটিকে দায়ী করেছেন এবং তিনি জলবায়ু অর্থায়নকে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে দেখার জন্য আসলে বলেছেন। সামাজিক ব্যবসা সহ আমাদের যে তরুণ যুব নেতৃত্ব আছে, যাদের ভেতর দিয়ে তিনি অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এবং তার যে 3-0 যে হচ্ছে যে আলোচনা, সেই তৎপরতার ভেতর দিয়ে একটি বেঁচে থাকার মতো আসলে পরবর্তী পৃথিবীর কথা তিনি বলেছেন। এছাড়া এখানে এই জলবায়ু সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের যুব জলবায়ু কর্মীরা অংশ নিয়েছে। আদিবাসী, স্থানীয় জনগোষ্ঠী, পেশাজীবী, বিজ্ঞানী, সংবাদকর্মী, গণমাধ্যম তারা অংশ নিয়েছেন রাষ্ট্রপক্ষের পাশাপাশি। এবং এই যে সামাজিক প্রতিনিধিরা সবাই মিলে কিন্তু একটি জলবায়ু ন্যায্যতার কথা আসলে বলছেন। কিন্তু আমরা এখনও পর্যন্ত বিশ্ব নেতৃত্বের কাছে এমন কোনো স্পষ্ট অঙ্গীকার আসলে দেখিনি যে বিশেষত জলবায়ু অর্থায়নটি কতটুকু ন্যায্য হবে, এটি কতটুকু আসলে বৈচিত্র্যকে ধারণ করবে, এটি কতটুকু পৃথিবীর যে ইন্ডিজিনাস পিপলস অ্যান্ড লোকাল কমিউনিটিস আছে, যুব সম্প্রদায়, তরুণ নেতৃত্ব আছে, নারী আছেন, যে জেন্ডার বৈচিত্র্য আছে, পেশাজীবী জনগোষ্ঠী আছে, তাদের যে বিভিন্ন যন্ত্রণা আছে, তাদের যে বিভিন্ন ক্ষত আছে, পৃথিবীর বিভিন্ন দেশে ঘটে চলা যে জলবায়ু দুর্গতিগুলো আছে সেটি অবসানে কতটুকু আসলে কাজ করবে এই জলবায়ু অর্থায়ন, রাষ্ট্র কতটুকু আসলে অঙ্গীকার করবে, কিংবা বিভিন্ন যে পলিউটার্স কোম্পানি তারা কতটুকু আসলে অঙ্গীকার করবে, এটি কিন্তু এখনও নিশ্চিত নয়। এবং কোনোভাবেই এই জলবায়ু অর্থায়নের বিষয়টি কিন্তু কোনো ধরনের ঋণ নয়, কোনো ধরনের অনুদান নয়, এটি কিন্তু এক ধরনের পেমেন্ট হিসাবে আসলে দেখতে হবে। কারণ যে হিস্ট্রিক্যালি যে বিগ পলিউটার্স কান্ট্রিগুলা তারা যে আসলে হিস্ট্রিক্যাল ইমিশন করেছে তার জন্য তারা দায়বদ্ধ এবং সেটি প্রমাণিত হয়েছে, সেটি বারবার প্রমাণিত হয়েছে এবং সে কারণে কিন্তু তারা এই দূষণের দায়ভার কে কাঁধে নিয়েই তাদেরকে আজকে বাধ্য হতে হবে যে তারা আসলে এই পৃথিবীকে বাঁচানোর জন্য তারা এই জলবায়ু অর্থায়নকে আসলে নিশ্চিত করবেন। এবং আমরা কখনোই আসলে চাই না এই যে বাকু সম্মেলনের পরবর্তী সময়ে যখন আবারও ব্রাজিলের বেলেমে আসলে আমাদের জলবায়ুর 30তম আসরটি বসছে, তার আগেই আসলে এই অঙ্গীকার করতে হবে। বারবার আশা ভঙ্গ করা, অঙ্গীকার ভঙ্গ করা, এটি কিন্তু আসলে কোনোভাবেই নতুন যুব তরুণ প্রজন্ম আসলে মেনে নেবে না, পৃথিবীর স্থানীয় কোনো জনগোষ্ঠী মেনে নেবে না। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশ সহ বাংলাদেশের উপকূলের মানুষেরা, বরেন্দ্র অঞ্চলের মানুষেরা জলবায়ু পরিবর্তনের সাথে যুদ্ধ করে নিজেদের যে স্থানীয় লোকায়ত জ্ঞানের মাধ্যমে, তাদের যে লোকাল জেনেটিক রিসোর্সের মাধ্যমে, তাদের লোকালি লেড অ্যাডাপ্টেশনের মাধ্যমে, নেচার পজিটিভ বিভিন্ন সলিউশনের মাধ্যমে যেভাবে টিকে থাকছেন, সেই বিষয়কে স্বীকৃতি দিতে হবে, সেই বিষয়কে গ্রহণ করতে হবে, রাষ্ট্রীয় পরিকল্পনায় যুক্ত করতে হবে এবং পাশাপাশি বৈশ্বিক যে জলবায়ু অর্থায়ন সেটি নিশ্চিত করতে হবে এই জনগোষ্ঠীর পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য।